পন্নী পরিবারের এই ১৪তম প্রজন্মকে আমি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। তবে হ্যাঁ, বাইজিদ খান পন্নী মানে এদের দুই বোনের যে বাবা, তার সঙ্গে আমি বেশ কয়েকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। অসাধারণ মেধা সম্পন্ন, অসাধারণ জ্ঞানের অধিকারী বাইজিদ খান পন্নী। তার চেহারা মোবারকের মধ্যে সাধারণ মানুষ শুধু লুকায়িত ছিল না, একটা আধ্যাত্মিকতা ছিল তাদের। পন্নী ফ্যামিলির মধ্যে আমি বলেছি তাদের সিলসিলা অনেক লম্বা। এটা ওলি আল্লাহদের আগমনের সূত্রধারায় এই পন্নী ফ্যামিলির এখানে অবস্থান। পন্নী পরিবারের কাছ থেকে আমরা শুধু নিয়েছি, দেইনি কিছু। দেওয়ার হাত, নেওয়ার হাত নাই, অন্তত করটিয়ার পন্নীদের নাই, অন্য জমিদারদের আছে। জমিদারদের আপনি বিশ্বাস করবেন, ওদের ব্যবহার এতটাই ভালো। ধর্মীয় দিক তো আছেই, কিন্তু বাস্তব জীবনে এরা এতটা ভদ্র, এতটা আন্তরিক, এদের মুখের উপরে বললে সেটা ঠিক না, আমি তার সাক্ষী। নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার সবচেয়ে বেশি অবদান, সিংহভাগ অবদান, যার প্রচেষ্টা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হতো না, এটা স্যার সলিমুল্লাহ করে গেছেন। তিনি কে? তার সেও এই পন্নী ফ্যামিলির জামাতা। 1971 যখন আমরা যুদ্ধ শুরু করার প্রারম্ভে অস্ত্র সংগ্রহ করি সারা টাঙ্গাইল শহরের আশেপাশে, জেলায় না, শহরের আশেপাশে, অস্ত্র নাই, বন্দুকই তখন আমাদের অস্ত্র। একটা রিভলভারই আমাদের অস্ত্র, একনালা বন্দুক, দোনালা বন্দুকই আমাদের অস্ত্র। সেগুলো সংগ্রহ করার জন্য আমরা যখন বেরিয়ে যাই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, সংগ্রাম পরিষদের 7 জন সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ ছিল। মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে আমি ছিলাম তার কনিষ্ঠতম সদস্য। সেই সময় আমরা টাঙ্গাইল থেকে অস্ত্র সংগ্রহ করতে করতে আমরা করটিয়াতে গেলাম। বড় তরফে তো কেউ ছিল না, আমরা ছোট তরফে গেছি। বাইজিদ খান পন্নী সাহেবের কাছে গেছি, ওনার ফাদার। ওনার কাছ থেকে আমরা, আমার যদ্দূর মনে পড়ে, 2টা কি 3টা, একটা বোধহয় উনি রাখলেন, সম্ভবত একটা রাখলেন, আর বাদবাকিগুলো উনি দিয়ে দিলেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা বলেছি, আর উনিও তাৎক্ষণিকভাবে আমাদেরকে সেটা দিয়েছেন। পত্রিকায় লিখো, পাঠকদের কাছে দাও, পাঠক পড়ুক, ইতিহাস জানুক, দিন তারিখ সন উল্লেখ আমি মৌখিকভাবে করলে তারা মনে রাখতে পারবে না, লিখে রাখতে পারবে না। দিয়ে দাও, পত্রিকার মাধ্যমে দিয়ে দাও, ছড়িয়ে দাও ইতিহাস, তবেই তারা ধারণ করতে পারবে, লালন করতে পারবে, পালন করতে পারবে। এবং পন্নী ফ্যামিলির ইতিহাস, তার সিলসিলার ইতিহাস, তোমরা বেঁচে থাকো, পন্নী পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তার ইতিহাসকে উজ্জীন রাখো, আমরা তোমাদের সঙ্গে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার পরিবেশে চমৎকার একটা পরিবার, ঐতিহাসিক একটা পরিবার, যার সিলসিলা অনেক লম্বা। এদের ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক সময় দরকার, অত সময় আমার পক্ষে নাই, আমি নিতেও পারবো না, আপনারাও নেবেন না। তা আমি আলোচনা যাওয়ার আগেই পন্নী পরিবারের 14তম প্রজন্ম, এই 2 বোন এখানে বসে আছে। পন্নী পরিবারের রক্ত তাদের শরীরে প্রবাহিত হচ্ছে। আমি প্রথমেই আমার বক্তব্য শুরু হওয়ার প্রারম্ভেই আমি গভীরভাবে পন্নী পরিবারের এই 14তম প্রজন্মকে আমি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। কারণ টাঙ্গাইলের মানুষ হিসাবে, টাঙ্গাইলের যারা আদি মানুষ, সেই আদি মানুষের মধ্যে আমিও একজন। সেই কারণেই বলবো যে পন্নী পরিবারের কাছ থেকে আমরা শুধু নিয়েছি, দেইনি কিছু। শুরুটা কোত্থেকে করব আর শেষটা কোথার থেকে করব
আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম যে এত লম্বা সিলসিলা এই পন্নী ফ্যামিলির, এত লম্বা ইতিহাস, এত লম্বা ঐতিহ্য, এটা এখানে বক্তব্য দিয়ে ধারাবাহিকভাবে দিন তারিখ উল্লেখ করে যদি আমরা বলি, সেটা কি তারা আত্মস্থ করতে পারবে, ধারণ করতে পারবে? পারবে না। চুম্বক কথাগুলো শুধু তারা ধারণ করতে পারবে এবং মস্তিষ্কেও ধারণ করে রক্ষা করতে পারবে, চুম্বক কথাগুলো। আমি ইতিহাস, ঐতিহ্য, খাতা কলমে যা লেখা আছে আমি সেদিকে যাব না। আমি যা জানি, আমি ব্যক্তিগতভাবে যা জানি সেটা আমি বলবো। কারণ পন্নী ফ্যামিলিদের সঙ্গে আমরা পারিবারিকভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, থাকার সুযোগ হয়েছিল। যার নাম দানবীর ওয়াজেদ আলী খান পন্নী। চাঁদ মিয়া সাহেব যখন করটিয়াতে, সেই সময় তার স্টেটের আমার বাবা ছিলেন, উনি চাঁদ মিয়া সাহেবই আমার বাবাকে তার স্টেটের সরকারি চাকুরির থেকে উনি নিয়ে এসে ওনার স্টেটে ইঞ্জিনিয়ার করেছিলেন। তখন তো আর বড় ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার পাওয়া যেত না। আমার বাবা ছোটোখাটো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, এবং তখনকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে বিশাল ব্যাপার। আমার ফাদারকে তখন ওখানে উনি নিয়ে যান। সেই সময় করটিয়া কলেজ শুরু হয়ে গেছে, এবং তার প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেব। ইব্রাহিম খাঁ সাহেবের নাম উচ্চারণ করার সাথে সাথে তার নামের আগে প্রিন্সিপাল শব্দ যোগ করতে হয়। সেই প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেব যখন করটিয়া কলেজের, সাদত কলেজের প্রিন্সিপাল, আমার ফাদার তখন ওখানে চাঁদ মিয়া সাহেবের স্টেটে চাকরি করেন। এবং আমাদের যে পারিবারিক সম্পত্তি, এই পারিবারিক সম্পত্তির একটা সিংহভাগ চাঁদ মিয়া সাহেব লিখে দিয়ে গেছেন। কারণ ওনার জমিদারির শেষের দিকে খুবই আর্থিক সমস্যা তৈরি হয়, যে কারণে আমার বাবার মাসিক বেতন অর্থের দ্বারা না দিয়ে সম্পত্তি দ্বারা তিনি পরিশোধ করেছেন, বাকি রাখেন নাই। এক পয়সা ঠকায় নাই আমার বাবাকে, বরং যে প্রপার্টি আমার বাবাকে দিয়ে গেছেন সেটা বেতন আকারে যদি দিতেন, তাহলে আমার মনে হয় আমার বাবার কাছ থেকে, আমি এগুলো শোনা কথা তো, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি। সেই সময় তো আমার জন্মের কোনো সুযোগই নাই, আমার বাবা তখন বিয়েই করেন নাই। তার চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে সম্পত্তি উনি দিয়ে গেছেন, ঋণ রাখেন নাই। এবং আমার বাবাকে বিয়েটাও করিয়ে দিয়ে গেছেন চাঁদ মিয়া সাহেব। ওনার জমিদারির অন্তর্গত হাবলা টেঙ্গুরিয়া পাড়া তালুকদার বাড়ি, তালুকদাররা তো জমিদারের অন্তর্ভুক্ত ছিলেন। ওই জমিদার বাড়ির এক কন্যাকে আমার বাবাকে বিয়ে করেছিলেন, যিনি আমার মা। এবং আমার বাবাকে পাত্রাইল ইউনিয়নের উনি চেয়ারম্যান বানালেন। হিন্দু অধ্যুষিত এলাকা পাত্রাইল ইউনিয়ন, যেটা তাঁতের শাড়ির জন্য ভুবন বিখ্যাত। এই পাত্রাইল ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য আমার আব্বাকে বললেন। আব্বা বললেন যে এটা মানে চাঁদ মিয়া সাহেবের সামনে তো, মুখের সামনে তো উনি কথা বলতেই পারতেন না, তবু কাসুমাসু করতেছিলেন। তোমার চিন্তা করতে হবে না, ওখানকার হিন্দুরাই তোমাকে ভোট দিবে। কারণ পাত্রাইল ইউনিয়নের হিন্দুরা চাঁদ মিয়া সাহেবের প্রতি এতটাই আকৃষ্ট ছিল, চাঁদ মিয়া সাহেবের মানে একটা জাদু ছিল, জাদু। তার চেহারা মোবারকের মধ্যে সাধারণ মানুষ শুধু লুকায়িত ছিল না, একটা আধ্যাত্মিকতা ছিল তাদের পন্নী ফ্যামিলির মধ্যে। আমি বলেছি তাদের সিলসিলা অনেক লম্বা, কারণ এদের ইতিহাসের পিছনে অনেক অলি আল্লাদের যোগসূত্র রয়েছে। আজকে এই 2 বোনের চেহারা দেখেন তো, এদিকে আমরা সাধারণ, এই যে আপনারা বসে আছেন কালো শ্যামলা, তাদের চেহারা একটাও পাবেন না। করটিয়ার জমিদার ফ্যামিলির কোনো ছেলে একটাও পাবেন না। কেন? এই নুরানি চেহারার অধিকারী কি করে হলো? ইতিহাসটা কি? এই ইতিহাসের পিছনে অনেক মাজেজা আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। বুঝে বললো যে আফগান থেকে এসেছে,
আসলে এটা অলিয়াল্লাদের আগমনের সূত্রধারায় এই পন্নী ফ্যামিলির এখানে অবস্থান, এবং তার পুরোধা সাইদ আলী খান পন্নী সাহেব, যার মাজার হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীরির রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশেই অবস্থান করে। আটিয়াতে গেলে আমরা ওনাকেও জিয়ারত করি, এবং ওনার মাধ্যমেই শুরু হয়েছিল কাহিনী, যে কাহিনীর ধারাবাহিকতায় করটিয়াতে এই জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটা কোনো সাধারণ জমিদারি নয়। জমিদার তো অনেক আছে, সারা বাংলাদেশে বহু জমিদার আছে, কিন্তু চাঁদ মিয়া সাহেব করটিয়ার জমিদার, তারা কিন্তু প্রচার বিমুখ মানুষ ছিলেন। প্রচার বিমুখ, আমার কথাটা অস্ত উঠতেন, প্রচার পছন্দ করতেন না। তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, তাদের শিক্ষা দীক্ষা, ভদ্রতা, নম্রতা, পন্নী ফ্যামিলির সঙ্গে আমি এতটাই জড়িত। একটু উদাহরণ হিসাবে বলতে চাই, 1991 সনে যখন, তার আগে তো পন্নী ফ্যামিলির অনেকেই এমপি ছিলেন। খররম খান পন্নী সাহেব অ্যাম্বাসেডার ছিলেন, নাইম খান ছিলেন, এরা অনেক পন্নী ছিলেন। তখন তো আমি তাদের সঙ্গে জড়িত ছিলাম না। আমার জড়িত সময়ের কাহিনীটা তুলতে পারি, যেটা আপনারা বিশ্বাসযোগ্য হিসাবে এই মুহূর্তে মনে করতে পারেন। কারণ যাদের সাথে আমি মিশি নাই তাদেরকে কী করে আমি বলবো। তবে হ্যাঁ, বাইজিদ খান পন্নী, মানে এদের দুই বোনের যে বাবা, তার সঙ্গে আমি বেশ কয়েকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। অসাধারণ মেধা সম্পন্ন, অসাধারণ জ্ঞানের অধিকারী বাইজিদ খান পন্নী। আরেকটা মজার কথা হচ্ছে যে 1971 যখন আমরা যুদ্ধ শুরু করার প্রারম্ভে অস্ত্র সংগ্রহ করি সারা টাঙ্গাইল শহরের আশেপাশে, জেলায় না, শহরের আশেপাশে, অস্ত্র নাই, বন্দুকই তখন আমাদের অস্ত্র। একটা রিভলভারই আমাদের অস্ত্র, একনালা বন্দুক, দোনালা বন্দুকই আমাদের অস্ত্র। সেগুলো সংগ্রহ করার জন্য আমরা যখন বেরিয়ে যাই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, সংগ্রাম পরিষদের 7 জন সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ ছিল। মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে আমি ছিলাম তার কনিষ্ঠতম সদস্য। সেই সময় আমরা টাঙ্গাইল থেকে অস্ত্র সংগ্রহ করতে করতে আমরা করটিয়াতে গেলাম। বড় তরফে তো কেউ ছিল না, আমরা ছোট তরফে গেছি। বাইজিদ খান পন্নী সাহেবের কাছে গেছি, ওনার ফাদার। ওনার কাছ থেকে আমরা, আমার যদ্দূর মনে পড়ে, 2টা কি 3টা, একটা বোধহয় উনি রাখলেন, সম্ভবত একটা রাখলেন, আর বাদবাকিগুলো উনি দিয়ে দিলেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা বলেছি, আর উনিও তাৎক্ষণিকভাবে আমাদেরকে সেটা দিয়েছেন। কোনো বার্গেনিং করেন নাই, কোনো বার্গেনিং করেন নাই আমাদের সাথে। আমরা কিন্তু নিরস্ত্র অবস্থায় তার কাছে গেছি। যুদ্ধ তখনও শুরু হয় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের পক্ষে সে তার অবস্থানটা আমাদেরকে প্রকাশ করলেন এই অস্ত্রগুলো দিয়ে। আপনাকে এই সঠিক তথ্যগুলো বুঝতে হবে। আর এখনকার মতো তো তখন যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না। আর এই পন্নী ফ্যামিলির আরেক ব্যক্তি অ্যাম্বাসেডার খররম খান পন্নী, বিদেশ থেকেই অ্যাম্বাসেডার, পাকিস্তানের অ্যাম্বাসেডার, বিদ্রোহ ঘোষণা করলেন স্বাধীনতার পক্ষে, পাকিস্তানের বিরুদ্ধে। আরেকজন বিদেশি মহিলার কথা উল্লেখ করেছেন আমাদের রাফেজা পান্নী, তার ফুবু, আমেরিকা থেকে বিদ্রোহ ঘোষণা করলেন এবং পাকিস্তানি এমবেসির ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। আমি এইভাবে কথাগুলো বলতেছি এই কারণে যে গতানুগতিক তাদের যে ইতিহাস যা লেখা আছে তার বাইরে আমার মতো করে আমি বলতেছি, যাতে আপনারা মাথায় রাখতে পারেন। আর যেভাবে ইতিহাস বলল আমাদের বিজ্ঞ আইনজীবী আমার বন্ধু আকবর আলী খান, তার চেহারাও জমিদারের মতোই, কিন্তু ইতিহাস যেভাবে সুন্দর, ইতিহাস উনি মিথ্যা কথা বলে নাই, সবই ইতিহাস।
একেবারে দিন তারিখ সন উল্লেখ করে বলেছে। কিন্তু ভাই আমার, এই শ্রোতারা কি কাগজ কলম নিয়ে আসছে? এগুলো কি লিখে রাখতে পারবে? এগুলো প্রকাশ করতে হবে। পত্রিকা আছে, রাফেদা পন্নীর পত্রিকা আছে, পত্রিকায় লিখো, পাঠকদের কাছে দাও, পাঠক পড়ুক, ইতিহাস জানুক, দিন তারিখ সন উল্লেখ আমি মৌখিকভাবে করলে তারা মনে রাখতে পারবে না, লিখে রাখতে পারবে না। দিয়ে দাও, পত্রিকার মাধ্যমে দিয়ে দাও, ছড়িয়ে দাও ইতিহাস, তবেই তারা ধারণ করতে পারবে, লালন করতে পারবে, পালন করতে পারবে। এবং পন্নী ফ্যামিলির ইতিহাস, তার সিলসিলার ইতিহাস, তার যে 14তম প্রজন্ম, যারা এই দুইটি মেয়ে, কতই বান বয়স। আমি জিজ্ঞেস করতেছিলাম, বাইজিদ খান পন্নী সাহেব তো আমাদের কত বড় ছিলেন, তার মেয়ে দুইটা এত ছোট কেন? তা আমাকে বলতেছিলেন যে বাবা বিয়েই করছেন দেরিতে, তো ন্যাচারালি তার সন্তানও তো বয়স কমই হওয়ার কথা। কিন্তু তাদের এই দুই বোনের যে শুভ উদ্যোগ, যে পন্নী ফ্যামিলির কে আপনারা প্রশংসা করবেন, ফুলের মালা দিবেন, এজন্য না, ইতিহাসটাকে আপনারা স্মরণ করবেন, যে পন্নী ফ্যামিলির অতীত ইতিহাস কি, অতীত অবদান কি, আর ভবিষ্যতে পন্নী ফ্যামিলি কি করতে পারে। অন্তত এই দুইটা মেয়ে কি করতে পারে আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের ঐকান্তিক প্রচেষ্টা অনুযায়ী তারা চেষ্টা করবে, আর আমরা আন্তরিকভাবে আমাদের অন্তর দিয়ে সহযোগিতা করব। আমরা তো আর কিছু দিতে পারবো না। জমিদাররা কি আমরা টাকা পয়সা দিতে পারবো? অসম্ভব। জমিদারদের দেওয়ার হাত, নেওয়ার হাত নাই, অন্তত করটিয়ার পন্নীদের নাই, অন্য জমিদারদের আছে, অন্য জমিদারদের আছে। আবার এই পণ্ডিতদের দেখেন, আমি আরেকটা নমুনা বলি আপনাদের। এই যেটা বলতে গেছিলাম, আমি আবার লাইনে চলে আসছি। 1991 কথা বলতে গিয়া আমি একটু আরেক লাইনে চলে আসছিলাম। 1991 সনে যখন এরশাদ বিরোধী আন্দোলনের পরে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার আগে আমার তো টাঙ্গাইলের সমগ্র দায়িত্ব আমার উপরে বেগম জিয়া দিয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করতেন প্রায় যে মোহন সাহেব, আপনার টাঙ্গাইলের 8টা আসনের প্রার্থী কই, প্রার্থী বানান। আসলেই তখন প্রার্থী সংকট ছিল। তখন আমি এবং সালাম পিন্টু, আমার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি, সালাম পিন্টু আর আমি চিন্তা করলাম যে একমাত্র একটা মানুষ আছে যাকে দিলে আমরা এই সিটটা বের করে নিয়ে আসতে পারব। কে সে? হুমায়ুন খান পন্নী। হুমায়ুন খান পন্নী তখন কি যেন একটা ব্যবসা, ওনার একটা ডিলারশিপ, উনি মাঝে মাঝে এইদিকে যায়, গাড়ি খুব সাধারণ মানুষের মতো চলাফেরা করে। এত জমিদারদের আপনি বিশ্বাস করবেন, ওদের ব্যবহার এতটাই ভালো, ধর্মীয় দিক তো আছেই, কিন্তু বাস্তব জীবনে এরা এতটা ভদ্র, এতটা আন্তরিক, এদের মুখের উপরে বললে সেটা ঠিক না, আমি তার সাক্ষী। কারণ বান্টিং পন্নী, হুমায়ুন খান পন্নী, টিপু পন্নী তো আমার খুব ঘনিষ্ঠ, খুবই ঘনিষ্ঠ বন্ধু মানুষ। সেই দিনও টেলিফোন করেছিল। টেলিফোন করে আমি তো রাফেদা পন্নীর কথা বলেছি, সে তো বললো যে খুব ভালো মেয়ে। সেদিনও আমি গিয়েছিলাম, চা বিস্কুট ওর ওখানে বসে খেলাম। এদের আরেকটা অংশের কথা আমি বলতেছি যে হুমায়ুন খান পন্নী সাহেবরে আমরা যখন প্রপোজাল দিলাম, আমাদের দিকে তাকিয়ে রইল। উনি তো বিএনপি করতেন না, বিএনপির কোনো সদস্যও ছিল না। তাকে আমরা অফার দিলাম। এগুলো জানা দরকার আপনাদের, এরাও হয়তো জানে না। অফার দিলাম যে পান্নী সাহেব, আমরা আপনাকে অনুরোধ করব যে বিএনপির আপনি টিকিট নেন, আপনাকে আমরা মনোনয়ন দেব। সংক্ষেপে বলি, উনি রাজি হলেন। ওনাকে প্রার্থী তালিকায় নেওয়া হলো এবং ওনাকে মনোনয়ন দেওয়া হলো।
এবং আমি পুরা সখীপুর বাসাইল ওনার সঙ্গে আমার যতগুলো সম্ভব, আমার তো সব জায়গায় যেতে হতো, ওনার জায়গায় আমি বেশি সময় দিয়েছি। আমাদের সখীপুরের এক প্রফেসর এখানে বক্তব্য দেওয়ার সময় বলল যে বিএনপির গন্ধ পাইতেছি। এখানে বিএনপির গন্ধ না, এখানে তারা পার্টি করতো না, সাদা জিনিস। হুমায়ুন খানকার পণ্য আমাদের কাছে চায় নাই, সাদা জিনিস। আর ৭৯ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির সময় আমরা মধুপুরে প্রার্থী পাই না। তো কাকে আমরা প্রার্থী করি? আমাদের তো কোনো প্রার্থী নাই। যারা বিএনপি করে তাদের দিলে আমরা সিট নিয়ে আসতে পারবো না। তখন কি করলাম, নব জাদা হাসান আলী চৌধুরী সাহেব, ওনাদের রক্ত একই রক্ত, ওনার কাছে গেলাম, ওনাকে প্রপোজাল দিলাম, উনি রাজি হলেন। এটা হচ্ছে জিয়াউর রহমানের সময়। আর হুমায়ুন খান পন্নীরটা হচ্ছে বেগম জিয়ার সময়। উনি রাজি হলেন। উনি এতটাই ভদ্র মানুষ ছিলেন, বয়স্ক মানুষ, আমি ভীষণ শ্রদ্ধা করতাম তাকে। তিনি রাজি হলেন এবং এমপি হলেন। বহু সময় তাকে টাঙ্গাইল আসতে হয়েছে। টাঙ্গাইল আসার পরে ওনাকে যখন আইসার সময় বিকাল পর্যন্ত থাকতে হইতো কোনো আমাদের দলীয় কাজের ব্যাপারে, সেগুলা আমি ব্যাখ্যা দিব না, দেওয়া সম্ভব না। আমি লক্ষ্য করতাম যে উনি দুপুরবেলা লাঞ্চ করতে দ্বিধাগ্রস্ত, কোথায় লাঞ্চ করবেন। টাঙ্গাইলে এমন কোনো ভালো রেস্টুরেন্ট তখন ছিল না। তখন একদিন আমি ওনাকে বললাম যে আপনি যদি কিছু মনে না করেন, তখন যুদ্ধ শেষে আমি কেবল সংসার শুরু করেছি, তাও নিজেদের বাপের বাড়ি না, একটা পাশে একটা বাড়ি আব্বার হুকুম নিয়ে ভাড়া নিয়ে থাকতাম, একতলা বাড়ি, 2টা মাত্র রুম। আমি অনুরোধ করলাম যে আপনি যদি রাজি হন তাহলে দুপুরবেলার অন্তত লাঞ্চটা আমার ওখানে আপনি করতে পারেন। এত কষ্ট আপনি করতেছেন আমি খেয়াল করতেছি, লক্ষ্য করতেছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন যে ঠিক আছে। এবং উনি আমার বাসায় যখনই টাঙ্গাইল আসতেন ওনাকে আমরা খাবার দিতাম। আমি আর আমার বেগম সাহেব দুইজনে ওনাকে খাওয়ায় খুব তৃপ্তি পেতাম যে একটা ভদ্র লোক, একটা ভদ্র মানুষ, পায়ের থেকে মাথা পর্যন্ত যাকে দেখলে ভক্তি, শ্রদ্ধা, সম্মান এমনিতেই জাগে। তিনিও কিন্তু এই পরিবারের সদস্য। তার মৃত্যুর পরে তার কন্যা আশিকা আকবর, আমি জিজ্ঞেস করলাম একটু আগে ওনাকে, আশিকা আকবর, ওনার মৃত্যুর পরে আশিকা আকবরকে উপনির্বাচনে তাকেই প্রার্থী করলাম। এবং তার জন্য আমার যা করা দরকার, মধুপুর, ধনবাড়ি তো তখনও থানা হয় নাই, মধুপুর, ধনবাড়ি একাত্র। ওনাদের বাড়িতে, ধনবাড়িতে, জমিদার বাড়িতে আমি একাধিকবার গেছি, বহুবার খেয়েছি। আশিকা আকবরের জন্য আমার অনেক কাজ করতে হয়েছে। পরবর্তীকালে উনি এমপি হয়েছেন। তারপরে আর খুব বেশি দিন উনি আর কন্টিনিউ করে নাই, কারণ এরশাদের মাশাআল্লাহ আসার পরে নীরবেই ছিলেন, নিবৃত্তেই ছিলেন। আমার সাথে যোগাযোগ ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এই হলো পন্নী ফ্যামিলি। আর এদের ফ্যামিলির আরেকটা, এই যে বগুড়ার কথা বললো আমাদের, এই যে এডিসি সাহেব আসছিল বগুড়া, সারিয়াকান্দি তার বাড়ি। সারিয়াকান্দির থেকে আমাদের এমপি ছিল একজন, আমি নামটা এই মুহূর্তে খেয়াল নাই। তো বগুড়ার থেকে যে বগুড়ার মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল, এই মোহাম্মদ আলী হইল এদের রক্ত। মোহাম্মদ আলীর সঙ্গেও এদের রক্তের সম্পর্ক আছে। যেমন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ করটিয়ার জামাই, তাই নয় কি? করটিয়ার জামাই, এটা কয়জনে জানে? নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার সবচেয়ে বেশি অবদান, সিংহভাগ অবদান
যার প্রচেষ্টা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব হতো না। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তখন কলকাতার গড়ের মাঠে বাবুরা সভা করে তার বিরোধিতা করেন। সেই সভাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিল, আমি নাম বলে তাদের ছোট করতে চাই না। বাবুরা তখন মিটিং করে যে আমাদের শান্তিনিকেতনকে ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে হবে, এটা তারা সহ্য করতে পারে না। সেই সময়ে নবাব সলিমুল্লাহ সাহেব এই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ, যদিও তখন অবস্থা তখন খুবই আর্থিক শেষের দিকে, প্রত্যেকেরই তো একটা পকেটের একটা শেষ আছে নাকি, ওনার যখন আর্থিক অবস্থা তখন খুব বেশি ভালো না। জায়গা তো দিয়েছেন, নগদ টাকা যা দিয়েছেন সেই সময়ে এখনকার ওই হিসাবে যদি ওই টাকার হিসাব ধরি তাহলে ওই হিসাবে অনেকগুলো শেষে শূন্য বসবে, অত হিসাব আমি করতে পারবো না এই মুহূর্তে। এটা স্যার সলিমুল্লাহ করে গেছেন। তিনি কে? তার সেও এই পন্নী ফ্যামিলির জামাতা, করটিয়ার জামাতা। সুতরাং আপনি কতভাবে বলতে যান। যদি বলেন যে পন্নী ফ্যামিলির প্রশংসা করার জন্য, তাদেরকে তুলে ধরার জন্য কি আপনি উৎকোচ গ্রহণ করেছেন নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি উৎকোচ জীবনে খাই নাই, উৎকোচ জীবনে দেই নাই। পরিষ্কার ভাষায় সন্ধ্যাবেলায় বলে দিতে চাই, আমার ছাত্র জীবন থেকে, আমি এই স্কুলের ক্লাস 8 থেকে রাজনীতি করি, ছাত্র জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে কাউকে আমি উৎকোচ দেই নাই, উৎকোচ গ্রহণ করি নাই। সুতরাং পন্নী ফ্যামিলির উৎকোচ যা গ্রহণ করার, আমার বাবা ওয়াজেদ আলী খান পন্নী চান মিয়া সাহেবের মাধ্যমে তিনি স্বইচ্ছায় ন্যায্য দাবির কারণে উনি ওনার সম্পত্তি, যা ওনার বেতন বাকি ছিল, আমার বাবার বেতন বাকি ছিল, তার চাইতে 3 গুণ দিয়ে গেছে। সেটা কি আপনারা উৎকোচ বলবেন নাকি? উৎকোচ, ওটা কি উৎকোচ ছিল? ওটা ছিল আমার বাবার পাওনা। সেই পাওনা উনি ঋণটা শোধ করে গেছেন। ছোট্ট একটা গল্প বলে আমার এই প্রসঙ্গে আর আমি টানতে চাই না। চান মিয়া সাহেব কী ধরনের মানুষ ছিলেন, কারণ চান মিয়া সাহেবের রক্তই সবচেয়ে বেশি বহুল প্রচারিত চান মিয়া সাহেবের নাম, তো সেই কারণে চান মিয়া সাহেবের নামটা বারবার আসে। কিন্তু বংশ তো একটাই, তাদের বংশের ভিতরে ভাগ, ভাই ভাইয়ে ভাগ থাকে, ভাই বোনে ভাগ থাকে, তাদের মধ্যেও ভাগ ছোট তরফ বড় তরফ থাকতেই পারে। আমরা সেগুলো নিয়ে আমরা কথা বলার কে? তুমি কথা বলার কে? এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, আমরা ও বিষয়ে যাব না। আমরা পন্নী ফ্যামিলির যাদের যাদের অবদান আছে, উল্লেখযোগ্য অবদান আছে, তাদের সকলের কথাই আমরা বলবো। সবচেয়ে যার বেশি অবদান সে হল ওয়াজেদ আলী খান পন্নী চান মিয়া সাহেব। তার নাম যে কেন চান মিয়া নাম দিছিল তার বাপ মায়ে, না লোকে আল্লাহ জানে, তার লোকে চাঁদ মিয়া বলে ডাকত। চেহারাও নাকি তার ছিল চাঁদের মতো। চান মিয়া সাহেবের চেহারাও নাকি চাঁদের মতো ছিল, চাঁদের মতো। আমার বাবার কাছ থেকে শুনছি যে ওনার চেহারার মধ্যে এমন একটা জৌলুস ছিল, এমন একটা নুরানি ভাব ছিল। আমার বাবার কাছ থেকে শুনছি, কত আর বলবো, এগুলা তন্ময় হয়ে শুনছি আমার বাবার কাছ থেকে। আর আমার বাবা কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই, ছাত্র জীবন থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে নাকি। যাই হোক, এই চাঁদ মিয়া সাহেবের একটা কাহিনী বলি। উনি ওখানে তো থাকার ব্যবস্থা, আব্বা চিরকুমার তখন বিয়ে শাদী করে নাই, চান মিয়া সাহেব আর প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেব। তো একদিন চান মিয়া সাহেব বলছে যে আমরা 3 জনে এক একদিন আমরা এক একজনের নাস্তা করাবো, নাস্তার আয়োজন করব। তো চান মিয়া সাহেব নাস্তা হয়ে গেছে, জমিদারের নাস্তা হয়ে গেছে।
আমাদের প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেবের নাস্তা হয়ে গেছে, আমার বাপের পাল্লা আসছে। তারা আমার বাবা ওখানে কুমার বিয়া শাদি করে নাই, যুবক মানুষ, চান মিয়া সাহেবের লোক রে কি নাস্তা খাওয়াবো। আমার বাবা কয় আমার তো থরকম্প অবস্থা। তখন আমি প্রিন্সিপাল ইব্রাহিম সাহেবের জিজ্ঞেস করলাম, স্যার আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, চান মিয়া সাহেব সকালে এসে আমার এখানে নাস্তা করব, আপনিও করবেন, আমি কি দিয়ে তাকে নাস্তা করাবো। তখন আমার বাপেরে কানে কানে, যেটা আমি বলতেছি কানে কানেকেই, ঘরের মধ্যে তো দুইজনই, এখনই প্রকাশ করব না, ঘটনার পরে প্রকাশ করব। আমার বাবারে কিছু পরামর্শ দিলেন যে তুমি এই নাস্তার ব্যবস্থা করো, চান মিয়া সাহেব খুব খুশি হবে। আমি তো তারই চিনি, কারণ আমার বাবার আগের থেকে তো চিনে, প্রিন্সিপাল সাহেব চিনে। পরের দিন সকালবেলায় চান মিয়া সাহেব আসছে, এখানে বলছে আইনুদ্দিন, আমার বাবার নাম আইনুদ্দিন আহমেদ, আইনুদ্দিন দেখি কি তুমি নাস্তার আয়োজন করেছো আমার জন্য। তখন আব্বা তো ভয়ে ভয়ে প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেবের কথার অনুযায়ী নাস্তার ব্যবস্থা করছে। তো খুব সুন্দর করে জালি দেয়া, জালি তো বুঝেন, জালি দস্তরখানা, এগুলা তো ছিল আগেকার দিনে, যারা খানদানি ফ্যামিলি তাদের জন্য এটা বাধ্যতামূলক ছিল। তো আব্বা তো এক একটা খাবার এরমভাবে রাখছে। খাবার মানে কি, একটা তুলছে, দেখে যে পেঁয়াজ আর কাঁচামরিচ এক জালির নিচে, চান মিয়া সাহেব দেখছে নাস্তা করছে, সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কিসে ঢেকে, জালিদার ঢেকে রাখছে, উঠাইছে উনি নিজেই। তারপর আরেকটার মধ্যে গেছে, দেখেছে পান্তা ভাত, আরেকটার মধ্যে গেছে, দেখেছে কিছু লবণ। তখন উনি হাইসা দিয়ে বললেন, প্রিন্সিপাল এইটা তো আইনুদ্দিনের মাথায় আসে নাই, এটা তুমি বুদ্ধি দিয়েছ, তোমার বুদ্ধিতে আইনুদ্দিন এই কাজটা করেছে। আব্বার কাছে আমি শুনেছি, আব্বা বললেন যে চান মিয়া সাহেব উনি বসে সেই পান্তা ভাত, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত আমার সঙ্গে খেলেন। চিন্তা করেন, এই হলো চান মিয়া সাহেব। আব্বার কাছে শুনেছি ওখানে নৌকা বাইচ হতো, ওই এলাকায় নৌকা বাইচ, চান মিয়া সাহেবের নৌকা বাইচের খুব ভীষণ নেশা ছিল। নৌকা বাইচে যখন উনি নৌকায় থাকতেন, ওনার নৌকার মাল্লারা অন্যান্য নৌকার সঙ্গে যখন প্রতিযোগিতা শুরু হইত, যখন অন্যান্য নৌকায় চান মিয়া সাহেবের নৌকার কাছাকাছি আসতো, তখন চান মিয়া সাহেব করতো কি, বসা অবস্থার থেকে দাঁড়াইতো। তখন অন্য নৌকার যে মাল্লারা যারা বইটা হাতে, তারা বইটা টানা বাদ দিয়ে চান মিয়ার দিকে এরকম তাকিয়ে থাকতো। আমি বলেছি নাম তার চাঁদ মিয়া, চেহারাও তার চাঁদের মতোই ছিল। তার দেখার জন্য, তার নুরানি চেহারা দেখার জন্য ওই পাশে নৌকা যাইতেছে, সেই নৌকার মাল্লারা এরকমভাবে তাকিয়ে রয়েছে, বইটা টানা বাদ দিয়া। এর মধ্যে চান মিয়া সাহেবের নৌকা দ্রুত সামনে চলে গেছে, 3 হাত লে ঠেলা। চান মিয়া সাহেব বিজয়, তার মাল্লারা বিজয়ী হয়ে, চান মিয়া সাহেব বিজয়ী হয়ে মেডেল নিয়ে, ওগুলোর ব্যবস্থা চান মিয়া সাহেবই রাখছিলেন, কারণ উনি ছাড়া কে দেয় কে, কিন্তু বিজয়টা উনি এইভাবে হাতিয়ে নিয়েছিলেন তার বুদ্ধিমত্তা দিয়ে, তার মাল্লাদের বুদ্ধিমত্তা দিয়ে। এই ছিল চান মিয়া সাহেব। কত আর বলুন, বলতে বলতে হরণেই গেছে। খালি খরম খান সাহেবের একটা কথা বলে আমি শেষ করব। করটে কলেজের ছাত্র আমরা। খরম খান সাহেব যখন আসতেন করটিয়াতে, বিশ্বাস করেন আমরা শুনতাম যখন খরম খান পন্নী আসতেছে, কে কে পন্নী, তার সংক্ষিপ্ত নাম ছিল কে কে পন্নী, খরম খান পন্নী। আমরা ছাত্ররা, অনেক সময় অধ্যাপকরাও থাকতো, তাকে একটা মানুষও আগে সালাম দিতে পারতাম না। আমরা ছাত্র, আমাদেরকে উনি আগে সালাম দিতেন, কে কে পন্নী। এই ছিল তাদের ভদ্রতা, এই ছিল তাদের ব্যবহার। সুতরাং এই যদি তাদের ব্যবহার থাকে, এই যদি তাদের ভদ্রতা থাকে, তাহলে তাদের পরিবারটা কি হতে পারে।
আমি এই দুইজন সম্মানিত মহিলার সাথে কথা বলেছি। রাবেদা পান্নির সাথে আমার বেশ কিছুদিন আগে বড়ুয়া একটা সাংবাদিকদের ফ্যামিলি ডেতে দেখা হয়েছিল, সেখানে তার সঙ্গে আমার প্রথম পরিচয়, সেখানে ও ছিল। সেখানে আমরা একসঙ্গে টেবিলে বসে ভাপা পিঠা, বুড়োর জাকিরের ওয়াইফ ভাপা পিঠা অর্ডার দিল, আমরা ভাপা পিঠা খাইলাম, সেখানে পরিচয় তার সঙ্গে। ওই একদিনই পরিচয়, তারপরে 1-2 দিন তার সঙ্গে আমার কথা হয়েছে। আপনি এই দুইজন মহিলার দিকে তাকান তো আপনারা, এদের মধ্যে কোনো অহংকার আছে কিনা? আর আমরা তো 2 কলম শিক্ষা দীক্ষা লাভ করলে আর কিছু পকেটের টাকা থাকলে কতই যে অঙ্গভঙ্গি করি, কতই যে অহংকার করি। আর অহংকার আল্লাহ পাক কোনোদিন পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ শুধু করেন না, অহংকারীকে ধ্বংস করে দেয়। এই 2 মেয়ের মধ্যে, 2 মহিলার মধ্যে, সম্মানিত 2 মহিলার মধ্যে বয়সে তারা আমার অনেক ছোট, কিন্তু তাদেরকে আমি প্রথমেই কিন্তু কুর্নিশ করেছি, আবারও কুর্নিশ করি। তোমরা বেঁচে থাকো, পন্নী পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তার ইতিহাসকে উজ্জীন রাখো। আমরা তোমাদের সঙ্গে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।